হ্যালো এভরিওয়ান, আমি ফারা আহমেদ কিউডি আইএলস থেকে আইএলস ইনস্ট্রাক্টর রাইটিং মডিউলে। সো আজকে আমরা দেখব কিভাবে আমরা রাইটিং ব্যান্ড স্কোরটা 7-এ চলে যেতে পারি উইদিন 7 ডেজে। সো আমরা এখানে কিছু প্ল্যান এবং রিসোর্সেস দিব। সো চলুন আমরা চলে যাই কোনো সময় নষ্ট না করেই। আশা করি আপনারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত থাকবেন। এখন চলে যাই কীভাবে 7 দিনে ব্যান্ড স্কোর 7 আমরা পেতে পারি। এখানে কিছু প্ল্যান এবং রিসোর্সেস থাকবে। আপনারা যেই ব্যান্ড স্কোর লেভেলেই থাকেন না কেন কারেন্টলি, আপনারা কিন্তু ইজিলি এখন 7 দিনে এই প্রিপারেশন মডিউলটা নিয়ে কিন্তু ব্যান্ড স্কোর 7-এ চলে যেতে পারেন। সো চলুন দ্রুত দেখে ফেলি। প্রথমে আমরা বলে থাকি যে কেন এই প্ল্যানটা নিব। সো আইএলস আমরা রাইটিং মডিউলটা আগে বোঝার চেষ্টা করব। রাইটিং মডিউলটা কি আমরা যদি না জানি তাহলে একটু ব্রিফলি বলে ফেলি। রাইটিং মডিউলে আমরা দুইটা টাস্ক পাবো, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1-এ কী থাকে? ভিজুয়াল ডাটা থাকে, ঠিক আছে। ভিজুয়াল ডাটা কি এটা আমরা একটু বলি। ভিজুয়াল ডাটাটা হতে পারে যে কোনো ডায়াগ্রাম দিতে পারে, গ্রাফ দিতে পারে, ভিজুয়ালি আপনি দেখতে পারবেন। সো ফর এক্সাম্পল গ্রাফ হতে পারে এরকমভাবে আপনাকে লাইন চার্ট দিতে পারে বা বার চার্ট দিতে পারে, কিছু কিছু চার্টস থাকবে, ঠিক আছে। এখানে এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো চার্টস, ঠিক আছে। চার্টস বা গ্রাফস বলতে পারে। এবং ডায়াগ্রাম কিসে বলবো? ডায়াগ্রাম যখন কোনো একটা প্রসেস আপনাকে দেখাবে। ফর এক্সাম্পল আমরা ডায়াগ্রাম অনেকগুলো দেখি কিন্তু বুঝতে পারি না কীভাবে ডায়াগ্রামটা আমরা বুঝবো। সো আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, ধরেন একটা ম্যাঙ্গো প্রোডাকশনের ডায়াগ্রাম দিই। সো একটা ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গোটা আছে, ঠিক আছে। ম্যাঙ্গো দিয়ে এখানে ম্যাঙ্গো প্রসেস হচ্ছে প্রসেস 1, এরপর চলে গেল প্রসেস 2, প্রসেস 3, এভাবে চলতে চলতে এন্ড, ঠিক আছে, এন্ড প্রসেস। সো এটাকে আমরা কি বলবো? এটাকে ডায়াগ্রাম বলবো। একটাকে আমরা বললাম চার্টস, একটাকে বললাম ডায়াগ্রাম। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। সো আমরা যদি এতটুকু বুঝতে পারি তখন কিন্তু ভিজুয়াল ডাটাটা রাইটিং টাস্ক 1-এ বুঝে গেলাম, ঠিক আছে। এরপর চলে যাই রাইটিং টাস্ক 2-এ। এগুলো একটু মুছে ফেলি, তাহলে রাইটিং টাস্ক 2টা একটু বোঝাতে ইজিয়ার হবে। আচ্ছা, রাইটিং টাস্ক 2-এ কি থাকে? রাইটিং টাস্ক 2 একটা এসে দিবে আপনাকে। এসে মিনস একটা আপনাকে লাইন দিবে, একটা প্যাসেজ দিবে, বলবে যে এই এসে থেকে আপনার এখন লিখতে হবে এসের মতো একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। এবং এসের আমাদের বুঝতে হবে প্রশ্নটাতে কী চেয়েছে। এসের টাইপ অনেক থাকতে পারে, যেমন air pollution is harmful for many cities. What are the reasons and how we can solve this problem? সো এটা আপনার মেইন কোয়েশ্চেন টাস্ক 2-তে এসে রাইটিং। এখানে আপনাকে টপিকটা দিয়েছে এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর মেনি সিটিজ, হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ উই ক্যান সলভ দেম। সো টপিকটা বুঝতে হবে, টপিকটা কি? এয়ার পলিউশন। আপনার এসেটা লিখতে হবে এয়ার পলিউশন নিয়ে এবং আপনাকে এসে টাইপটা বুঝতে হবে। এখানে বিভিন্ন ধরনের এসে টাইপ থাকে। এখানে যদি আমি প্রশ্নটা দেখি, প্রশ্নটা সেকেন্ড লাইনে আছে, হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম। সো এটা প্রবলেম সলিউশন টাইপ এসে। এতটুকু বুঝতে পারলেই কিন্তু ফার্স্ট ধাপ আমরা এগিয়ে গেলাম যে আমি রাইটিং টাস্ক 2-এ এসে টাইপটা বুঝতে পেরেছি। ওকে, সো এরপর আমি দেখি ফার্দার। এখন চলে যাচ্ছি কেন এই প্ল্যানটা আমরা করব। আমরা বুঝতে পেরেছি রাইটিং টাস্ক 1 কি, রাইটিং টাস্ক 2 কি। এখন চলে যাই কেন এই প্ল্যানটা করব। আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে কি আমরা কীভাবে রাইটিং ব্যান্ড স্কোর 7+ পেতে পারি। 7+ পাওয়ার জন্য আমাদের জাজমেন্টাল ক্রাইটেরিয়াগুলো কিছু বুঝতে হবে যে 7+ স্কোরটা আমাদের দিবে সেটার উপর কি ভিত্তিতে দিবে। সো কিছু কিছু জাজমেন্টাল ক্রাইটেরিয়া থাকে, সেগুলো এখানে আছে।
টাস্ক রেসপন্স কিংবা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক রেসপন্স, সো আমার বুঝতে হবে যে আমি প্রশ্নটা বুঝেছি। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে ভিজুয়াল ডাটাটা কীরকম হতে পারে এবং টাস্ক 2-এ এসেটা কী প্রশ্ন আসতে পারে। সো আমি কিন্তু টাস্ক রেসপন্সে যদি প্রশ্নটা বুঝি আমি কিন্তু 50% এগিয়ে যেতে পেরেছি, ঠিক আছে। সো টাস্ক রেসপন্সটা হচ্ছে গিয়ে আমি প্রশ্নটা বুঝেছি, আনসারটা করতে পারছি যে আচ্ছা আমাকে প্রশ্নটা করেছে। ফর এক্সাম্পল রাইটিং টাস্ক 1-এ ভিজুয়াল ডাটাটা, প্রথম ডাটাটা ছিল গ্রাফ ছিল, গ্রাফটা বুঝতে পেরেছি। দ্বিতীয় ডাটাটা ছিল আমাকে ডায়াগ্রাম দিয়েছে। এতটুকু যদি বুঝতে পারি আমি কিন্তু রেসপন্স করতে পারবো যে দিস ইজ আ বার চার্ট বা দিস ইজ আ ডায়াগ্রাম, প্রসেস ডায়াগ্রাম। সো আমি এভাবে কিন্তু রেসপন্স করব। এখানে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা চলে গেল টাস্ক রেসপন্স কিংবা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক 2-তে এসে রাইটিংয়েও কিন্তু সিমিলার। আমি যখন ইন্ট্রোডাকশন দিব তখন কিন্তু আমার বুঝতে হবে যে আমার প্রশ্নে কী চেয়েছে। এয়ার পলিউশনের প্রশ্নটা কী ছিল? প্রবলেম সলিউশন প্রশ্ন ছিল। সো আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। এরপর আমি এখন ফার্দার কিন্তু লিখতে পারবো যে ইন্ট্রোডাকশনের টাইপটা ছিল যে আমাকে প্রশ্নে চেয়েছে এয়ার পলিউশনের রিজনসটা কী এবং কীভাবে আমি সলভ করতে পারবো। এতটুকু বুঝতে পারলে আমার টাস্ক রেসপন্স কিন্তু ডান, যে আমি বুঝতে পেরেছি কি আনসার করব। এরপর চলে যাই কোহেরেন্সে। কোহেরেন্সটা অনেকে একটু ডিফিকাল্ট মনে করে যে কোহেরেন্স মানেটা কি। কোহেরেন্স একটু কনফিউশন হবেন না। কোহেরেন্স কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলবে যে আপনি যে লাইন লিখেছেন, ফর এক্সাম্পল যে কোনো একটা লাইন লিখলেন, আমি লাইন লিখলাম এয়ার পলিউশন is harmful for our health। এটা একটা লাইন লিখলাম, এটা ফার্স্ট লাইন, এবং সেকেন্ড লাইন লিখলাম রাইস ইজ our staple food। ঠিক আছে, আমি দুইটা লাইন লিখলাম, দুইটা স্টেটমেন্ট লিখলাম, ঠিক আছে। এখানে দুইটা স্টেটমেন্টের প্রথমে আমার দেখতে হবে প্রশ্ন কী ছিল। টাস্ক 2-তে ফর এক্সাম্পল আমরা প্রশ্ন দিয়েছিলাম এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর মেনি সিটিজ। আমি যখন এই এসের মধ্যে রেসপন্স করতে যাব তখন এই দুইটা লাইনের মধ্যে কোন লাইনটা সঠিক হবে এটা বলতে পারবেন? প্রথম লাইনটা এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ এবং দ্বিতীয় লাইনটা রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। প্রথম লাইনে বলছে যে এয়ার পলিউশন আমাদের জন্য ক্ষতিকর, আমাদের হেলথের জন্য, এবং দ্বিতীয় লাইনটা বলছে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, যে আমরা ভাত খাই, এটা আমাদের মেইন স্টেপল ফুড, এটা বলছে। সো আমি টাস্ক 2-তে আমার কোয়েশ্চেন ছিল এয়ার পলিউশন নিয়ে, আমি কেন রাইস নিয়ে বলতে যাব? সো এই লাইনটা যদি আমি লিখি তাহলে কিন্তু ইনকারেক্ট হবে, এই লাইনটা হবে না। কোন লাইনটা হবে? ফার্স্টটা, এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, এই লাইনটা হবে। সো এসেতে যখন আমি ফার্স্ট লাইনটা লিখবো তাহলে কিন্তু আমার কোহেরেন্স থাকবে। একটা লাইন আরেকটা লাইনে লিখলাম, এটার কি মিনিং হচ্ছে? আমি একটা নতুন লাইন ইন্ট্রোডিউস করলাম, এটার কি মিনিং ফুলফিল হচ্ছে নাকি, এটা কিন্তু দেখতে হবে যে আমার রেলেভেন্স আছে এবং একটা অপরের লাইনের পরে কোনো মিনিংফুল লাইন হচ্ছে নাকি। যদি মিনিংফুল না হয়, রেলেভেন্স না থাকে, তাহলে কিন্তু সেই লাইন লিখে কিন্তু আমার সময় নষ্ট হবে এবং আমার মার্কিং ক্রাইটেরিয়া কিন্তু কমে যাবে। সো আমি কিন্তু ভুল লাইনটা লিখলে আমার মার্কস কোহেরেন্সে গিয়ে কিন্তু কমে যাবে, এবং কারেক্ট লাইনটা লিখলে কিন্তু বলা যাবে যে হ্যাঁ কোহেরেন্স আছে এখানে। সো আমি কিন্তু কোহেরেন্সে মার্কস পাবো কীভাবে? যদি 1 নাম্বারটা আমি লিখি, মার্কসটা কমে যাবে কখন? যখন আমি 2 নাম্বারটা লিখি। সো আমার কিন্তু রেলেভেন্স থাকতে হবে, যে কারণে কোহেরেন্সে কিন্তু মার্কস আছে আলাদা জাজমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, এতটুকু বোঝা গেল? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কোহেরেন্সটা কি বোঝাতে চেয়েছি। কোহেরেন্স খুবই সিম্পল, আপনি রেলেভেন্স রাখবেন, রেলেভেন্ট থাকবে, আপনার কোয়েশ্চেনে যা চেয়েছে সেটাই আপনি লিখবেন। অন্য আশেপাশের জিনিস কিন্তু লিখবেন না, বাইরের জিনিস লিখবেন না। ইররেলেভেন্ট জিনিস কখন লিখে স্টুডেন্টরা? যখন তারা দেখে ওয়ার্ড লিমিট আমার 150 ওয়ার্ড টাস্ক 1-এ, টাস্ক 2-তে 250 ওয়ার্ড, এটা লিখতে পারছে না দেখি কিন্তু ইররেলেভেন্ট জিনিস লিখে ফেলছে। এটা করবেন না, ঠিক আছে? ইররেলেভেন্ট জিনিস বাদ দিবেন, ইররেলেভেন্ট জিনিস লিখবেন এবং কোহেরেন্সে মার্কস কমে যাবে। সো
রেলেভেন্সি থাকতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর কি আছে? ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভোক্যাবুলারিতে এখন প্রথম জিনিস আমরা জানি ভোক্যাবুলারি খুবই আমার যে হাইফাই লিখতে হবে ভোক্যাবুলারি তা না। ব্যান্ড স্কোর 7-এর জন্য অবশ্যই ভোক্যাবুলারি একটু ভালো হতে হবে, কিন্তু বুঝতে হবে যে আমি যা লিখছি, যে ওয়ার্ডসগুলো লিখছি, এটা কি মিনিংফুল হচ্ছে নাকি। আমি যদি একটা ওয়ার্ড লিখি যেটার আমার কোনো মিনিং দাঁড়াচ্ছে না, ঠিক আছে, সেটা কিন্তু আমি একটা, ফর এক্সাম্পল এয়ার পলিউশনটাই যদি আমি লিখি, ঠিক আছে, এয়ার পলিউশনটা আমি এখন লিখলাম আরেকবার, এই এক্সাম্পল দিয়ে আমরা আগাচ্ছি। এয়ার পলিউশন is bad for our health, ঠিক আছে? এখানে ব্যাড ওয়ার্ডটা এটা চেঞ্জ করতে পারি, এই ভোক্যাবুলারিটা আমি চেঞ্জ করব, ব্যাড ওয়ার্ডটা আমি চেঞ্জ করব, এখানে আমার ভোক্যাবুলারিটা আমি চেঞ্জ করতে পারি, লিখতে পারি হার্মফুল, লিখতে পারি না? এখানে আমি লেখার কারণে কিন্তু আমার ভোক্যাবুলারিটার মার্কসটা আমি বেড়ে যাচ্ছে, আমি তখন একটু বেটার মার্কস পাচ্ছি, ঠিক আছে? তখন কিন্তু ব্যান্ড স্কোর 7-এর কাছাকাছি মার্কস চলে যায়। কিন্তু আমি এখানে যদি অন্য ভুল ওয়ার্ডটা ইউজ করি, যেমন এয়ার পলিউশন ইজ, এখানে আমি যদি দেই নট ওকে, এখানে আমি কি লিখলাম? নট ওকে ফর আওয়ার হেলথ। এয়ার পলিউশন ইজ নট ওকে ফর আওয়ার হেলথ। নট ওকেটা কি হলো? ভোক্যাবুলারি অনুযায়ী কিন্তু নট ওকে ওয়ার্ডটা কিন্তু নট মানে এমন না যে ওয়ার্ডটা ভুল, ঠিক আছে? নট ওকে কিন্তু ওয়ার্ড হিসেবে ঠিক আছে, কিন্তু এখানে আমার ভোক্যাবুলারিতে কিন্তু মার্কস কমে গেল, যে নট ওকে আলাদাভাবে কিন্তু যদি আমি ইউজ করি ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু আমি আইএলটিএস রাইটিংয়ে টাস্ক রেসপন্সে আমি যখন ভোক্যাবুলারি এখানে দেখি যে আমি রেসপন্ড করছি, এখানে নট ওকে দিচ্ছি ইনস্টেড অফ ব্যাড, হার্মফুল, এগুলা বাদ দিয়ে আমি নট ওকে লিখলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর কমে যাচ্ছে, এখানে ভোক্যাবুলারিতে মার্কস কমে যাচ্ছে, যে স্টুডেন্টরা ভোক্যাবুলারিতে এখানে মার্কস হারিয়ে ফেলছে। সো চেষ্টা করবেন যে কিছু কিছু ওয়ার্ডস আছে যে একটু মিনিংফুল রেসপন্স হবে সেটা ইউজ করবেন, ভুলভাবে ইউজ করলে কিন্তু হবে না। এখানে আরেকটা জিনিস বলি, ভোক্যাবুলারির সময় যেটা বলেছিলাম, অনেকেই মনে করে যে অনেক ওয়াও ভোক্যাবুলারি ইউজ করলে মার্কস কিন্তু বেড়ে যাবে, সেটার একটা এক্সাম্পল বলি। যেমন অনেকেই মনে করে কিছু কিছু ফ্রেজেস ইউজ করলে কিন্তু অনেক মার্কস পাওয়া যাবে, যেটা অ্যাকচুয়ালি ট্রু, এমন না যে এটা ঠিক না, এটা ট্রু। যেমন একটা ফ্রেজ আছে ওভার দ্য মুন, ঠিক আছে? ওভার দ্য মুন এখন স্টুডেন্ট যদি ইউজ করে যে আই ওয়াজ ওভার দ্য মুন আফটার I received my HSC results. সেকেন্ড লাইনটা আমি লিখব my parents were disappointed and blamed me for such poor marks. এখানে আমি লিখেছি নিচেরটা ওভার দ্য মুন হচ্ছে গিয়ে আমার ফ্রেজটা, ঠিক আছে? কি ফ্রেজটা হচ্ছে গিয়ে ওভার দ্য মুন। এখন আমি লিখেছি দুইটা লাইন, কি আই ওয়াজ ওভার দ্য মুন আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। প্রথম লাইনটা শুনে মনে হচ্ছে ওভার দ্য মুন ইউজ করেছে যে এইচএসসি রেজাল্টটা এক্সপ্রেশনটা বোঝানোর জন্য। এখন ওভার দ্য মুন মানে কি আমরা জানি, ওভার দ্য মুন কিন্তু
ডিলাইটেড, এক্সাইটেড, পজিটিভ বোঝাচ্ছে, ডিলাইটেড কিংবা এক্সাইটেড, এক্সট্রিমলি হ্যাপি, এক্সট্রিমলি হ্যাপি। ঠিক আছে, এটাই কিন্তু ওভার দ্য মুন ফ্রেজটা বোঝাচ্ছে, পজিটিভ নোশন দিচ্ছে। সো ফার্স্ট লাইনটা পড়ে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ, সে কিন্তু খুব ভালো এইচএসসি রেজাল্ট পেয়েছে। আই ওয়াজ ওভার দ্য মুন আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। সো মনে হচ্ছিল খুব ভালো রেজাল্ট পেয়েছে, কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছে, এটা মনে হচ্ছে ফার্স্ট লাইন পড়ে। সেকেন্ড লাইনটা যদি চলে যাই, মাই প্যারেন্টস ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ব্লেমড মি ফর সাচ পোর মার্কস। সেকেন্ড লাইনটা পড়ে বুঝতে পারলাম যে সে আসলে পোর মার্কস পেয়েছে, খুব খারাপ মার্কস পেয়েছে, যে কারণে তার প্যারেন্টস কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল এবং তাকে ব্লেম করেছে। তো তার মানে কি, সে কিন্তু ওভার দ্য মুন ওয়ার্ডটা সঠিকভাবে ইউজ করেনি। এখানে নেগেটিভ নোশনে উনি পজিটিভ একটা ফ্রেজ ইউজ করেছে, পুরাটাই ছিল নেগেটিভ আকারে। ঠিক আছে, উনি লিখতে পারতো যে আই ওয়াজ স্যাড, আই ওয়াজ ডেভাস্টেটেড, মানে স্যাডের আরেকটা পরিবর্তে ভোকাবুলারি, আই ওয়াজ ডেভাস্টেটেড আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। কিন্তু এখানে সে ওভার দ্য মুন ইউজ করেছে। সো এখানে কিন্তু ভোকাবুলারিতে মার্কস অনেক কমে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে স্টুডেন্টটা ফ্রেজ ইউজ করেছে কিন্তু সঠিকভাবে ইউজ করেনি। ওকে, আর লাস্টে আছে গ্রামার। এটা মুছে ফেলি। গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট। গ্রামারটা অনেকেই এখানে মনে করে যে গ্রামার ভুল হলে অনেক হিউজ মার্কস কাটা যাবে। গ্রামারে কিন্তু মার্কস আছে অনেক, এবং আমাদের সবচেয়ে বেশি ভুলটা হয় কিন্তু গ্রামারে। তাই বলে ভয় পাবেন না, গ্রামার যে অনেক বেশি কঠিন তা না। গ্রামারটা একটু আমরা ভয় পাই, এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। সো আমরা তো বাংলায়ও একটু গ্রামারে হিমশিম খাই না, সেম ইংলিশেও গ্রামারে কিন্তু একটু হিমশিম খাবো। কিন্তু ডোন্ট ওয়ারি, এত চিন্তার কিছু নেই। গ্রামার আপনাকে মার্কিং করবে যে আপনি একটা সেন্টেন্স প্রপারলি লিখেছেন নাকি। ওই সেন্টেন্সে গ্রামারে আপনি সব কয়টা পার্টস অফ স্পিচ, যেমন আপনার নাউন, প্রোনাউন, প্রেপোজিশন, এগুলো ঠিকমতো প্লেসমেন্ট করছেন নাকি, এবং আরেকটা জিনিস টেন্স ইউজ করছেন প্রপারলি নাকি। এই দুইটা যদি আপনারা একটু ঠিক দেখেন তাহলে কিন্তু ব্যান্ড স্কোর 7-এ আগাতে পারবেন। ঠিক আছে, এই দুইটা একটু খেয়াল রাখবেন। কি কি বলেছি? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এটা একটা, তারপর কি বলেছি? টেন্স। ঠিক আছে, টেন্স যেমন পাস্টে কোনো কিছু হলে, যে ইন 2001 আমি একটা ডেসক্রাইব করছি, 2001 সালের কোনো একটা ইনসিডেন্ট ডেসক্রাইব করছি, তখন কিন্তু আমি পাস্ট টেন্স ইউজ করব। টেন্সটা খেয়াল রাখতে হবে যে পুরাতন কোনো আগের জিনিস বললে পাস্ট টেন্স ব্যবহার করছি, প্রেজেন্টে কথা বলে প্রেজেন্ট টেন্স, ফিউচারে কোনো কিছু প্রেডিকশন দিচ্ছি তখন ফিউচার টেন্স ইউজ করব। এতটুকু কিন্তু গ্রামারে অবশ্যই মনে রাখবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা এখন দেখলাম যে আইএলটিএস ব্যান্ড করে আমি এই কয়েকটা জিনিস আমি কিন্তু খেয়াল রাখবো যে আমাদেরকে কিভাবে সব কয়টা আমাদের যে কিভাবে জাজমেন্ট ক্রাইটেরিয়া করব, এই 4টা ক্রাইটেরিয়া যদি আমাদের মনে থাকে যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে মার্কিং করবে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো যে টাস্ক 1 টাস্ক 2-তে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করব, এই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর 7+ আমরা আগাতে পারবো। ওকে, এরপর নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমরা দিনভিত্তিক প্ল্যান করব, যেহেতু আমাদের 7 ডেজ প্ল্যান। সো প্রথমে আমরা জেনে নিয়েছিলাম যে কিভাবে আমরা প্ল্যানটা করব। প্ল্যান করার আগে আমাদের কি কি জানতে হবে, জাজমেন্ট ক্রাইটেরিয়া জেনে নিয়েছিলাম এর আগের স্লাইডে। এখন দিনভিত্তিক প্ল্যানটা করব। সো দিনভিত্তিক প্ল্যান হলে আজকে ফার্স্ট ডের প্ল্যানটা, এখন ফার্স্ট ডের প্ল্যানটা দেখব যে ডে 1 প্ল্যানে আমরা কি করব। ডে 1 প্ল্যানে চলে যাই, যে প্রথমে লেখা আছে টাস্ক 1 ইন্ট্রো অ্যান্ড বেসিক্স, 1 ঘন্টা। এখানে কি বলেছে? 1 ঘন্টা, 1 আওয়ার দিবেন ডে 1-এর জন্য। 1 ঘন্টাটা এখন আমি কিভাবে ভাগ করব, যে ডে 1-এ কি করব? টাস্ক 1 মনে আছে? টাস্ক 1 ভিজুয়াল ডাটা। ভিজুয়াল ডাটাতে কি থাকে? গ্রাফ, চার্ট এবং ডায়াগ্রাম থাকে। ঠিক আছে, সো টাস্ক 1-এ আমরা ইন্ট্রোডাকশন এবং বেসিক্স দেখব। আচ্ছা, প্রথম 10 মিনিট আমরা
কি করব, আইএলটিএস লিস্ট থেকে টাস্ক 1 স্ট্রাকচার পড়ব। ঠিক আছে, আইএলটিএস লিস্ট আপনারা দেখবেন এইখানে সব কয়টা ম্যাটেরিয়াল পাবেন। ieltslist.com এর রাইটিং টাস্ক 1 এর সব ম্যাটেরিয়ালগুলো পেয়ে যাবেন। আমরা জানি টাস্ক 1 এ কি আছে, ভিজুয়াল ডাটা। ভিজুয়াল ডাটাটা আমি এখন কিভাবে টাস্ক 1 এর স্ট্রাকচারটা দেখব, যে স্ট্রাকচারটা কিভাবে লিখতে হয়। একটা বেসিক স্ট্রাকচার থাকে, এইখান থেকে কিন্তু স্ট্রাকচারগুলো পেয়ে যাবেন এবং কিভাবে বিভিন্ন ধরনের রাইটিং টাস্ক 1 এর ডেটা আছে, স্যাম্পল আছে, ওগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, সো টাস্ক 1 এ আমরা যদি কোনো গ্রাফ বা কিছু পাই, ফর এক্সাম্পল একটা চার্ট পাই, তখন আমার কিন্তু দেখতে হবে স্ট্রাকচারটা আমরা কিভাবে লিখব। স্ট্রাকচারটা সিম্পল রাখবো। ফার্স্টে ইন্ট্রোডাকশন থাকে, ফার্স্ট জিনিসটা আমরা দিব ইন্ট্রোডাকশন। এটা হচ্ছে গিয়ে টাস্ক 1 এর স্ট্রাকচারটা দেখছি। টাস্ক 1 এ ফার্স্টে ইন্ট্রোডাকশন লিখব, যে ইন্ট্রোটা আমি ইন্ট্রোডিউস করব আমার কি আছে, এখানে কোনো গ্রাফ আছে বা চার্ট আছে বা কোনো প্রসেস ডায়াগ্রাম আছে, ওটাকে ইন্ট্রোডিউস করব। ঠিক আছে, ইন্ট্রোডিউস করার পরে সেকেন্ডটা আমার যাবে ওভারভিউ। ওভারভিউ কি, আমরা টাস্ক 1 এ জানি যে হাইলাইটিং কোনো কিছু যদি আমরা দেখি ভিজুয়াল ডাটাতে বা চার্টে, ওই হাইলাইটিং জিনিসটাই কিন্তু আমার ওভারভিউতে চলে যাবে। ঠিক আছে, আপনারা সব এখানে এই ieltslist.com এ কিন্তু দেখতে পারবেন যে হাইলাইটিং জিনিসগুলো কি কি থাকবে। আইএলটিএসে আপনারা রাইটিং টাস্ক 1 এ হাইলাইটিং জিনিস কি কি, তারা ওভারভিউ স্যাম্পল আছে, যে ওভারভিউটা কিভাবে লিখব, ইন্ট্রোডাকশন কিভাবে লিখব। ঠিক আছে, স্যাম্পল দেখলেই কিন্তু আইডিয়া পেয়ে যাবেন। থার্ডটা কি, থার্ড এবং ফোর্থ সিমিলার, বডি প্যারা 1, বডি প্যারা 2। এখন এক এক জায়গায় এক এক রকম দেখতে পারবেন যে বডি প্যারা 1 বডি প্যারা 2 না দিয়ে অন্যভাবে দিচ্ছে স্ট্রাকচারটা, যে বডি প্যারাগ্রাফ এখানে একটা দিয়ে লাস্টে একটা কনক্লুশন দিচ্ছে, সেটাও করতে পারেন। বাট আমরা রেকমেন্ডেড এটা আছে যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারা 1, বডি প্যারাগ্রাফ 2। ঠিক আছে, এভাবে আগাবো আমাদের আইএলটিএস রাইটিং টাস্ক 1 এ। আপনারা যদি অন্যভাবে করেন সেটা যে ভুল তা না, ঠিক আছে, কিন্তু মেক শিওর করবেন একটা জিনিস, যে আপনার নিজের পার্সোনাল ওপিনিয়নগুলা রাইটিং টাস্ক 1 এ কিন্তু দেবেন না। ঠিক আছে, টাস্ক 1 এর স্ট্রাকচারটা বলছি এখানে, কিন্তু জাস্ট শর্টলি বলে দিচ্ছি যে রাইটিং টাস্ক 1 এ নিজের কোনো ওপিনিয়ন দিবেন না। যে একটা চার্টের মধ্যে থাকতে পারে যে মেল অ্যান্ড ফিমেল পপুলেশন দেখা যাচ্ছে, এখানে আমি একটা দেখাই, স্ট্রাকচারটা এখানে দিয়েছি, শর্টলি স্ট্রাকচারটা বুঝলেন। এখন জাস্ট আমি যেটার কথা বলছি সেটা একটু দেখাচ্ছি, যে কিভাবে নিজের অপিনিয়ন দিবেন না সেটা বলছি। সো এখানে যদি আমি লিখি, একটা চার্টই দিলাম। ঠিক আছে, চার্টে এখানে একটা ডেটা, এখানে এটা ফিমেল, এটা হচ্ছে কি মেল। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে মেল পপুলেশন কম, ফিমেল পপুলেশন বেশি। সো আমি যদি এখন বলি যে 2000, এটা হচ্ছে গিয়ে 2001 এর ডেটা। সো 2010 এ আমি বলছি যে 2010 বা ইন ফিউচার the female population will stay high। কি লিখলাম, যে এটা আমার কারেন্ট 2001 এর পাস্টের একটা এখানে ডাটা দেখলাম, গ্রাফ দেখলাম, এবং আমি কি লিখলাম সেন্টেন্সটা, যে ইন ফিউচার দ্য ফিমেল পপুলেশন উইল স্টে হাই। এটা কিন্তু দিবেন না, এটা একদমই দেওয়া যাবে না, এই লাইনটা ইনকারেক্ট। ঠিক আছে, আমি ফিউচার প্রেডিকশন লিখবো না, আমার নিজের অপিনিয়ন কিন্তু ফিউচার প্রেডিকশন করা। সো এটা টাস্ক 1 এ কিন্তু একদম অ্যাভয়েড করব। ওকে, এটা গেল আমাদের 10 মিনিটে আমরা স্ট্রাকচারটা
বুঝে নিব, এখানে অবশ্যই এই রিসোর্সটা ইউজ করবেন ieltslist.com। এখানে গিয়ে আইএলস রাইটিং টাস্ক 1-এর দেখবেন যে এখানে স্ট্রাকচারটা ওরা কীভাবে দিয়েছে। আগে যেটা বললাম স্ট্রাকচারটা 4টা ভাগে ভাগ করা, 4টা প্যারাগ্রাফে, সেই অনুযায়ী কিন্তু আগাবেন। ঠিক আছে, এখানে গেল আমাদের 10 মিনিট, আমি স্ট্রাকচারটা দেখলাম। এরপর নেক্সট 20 মিনিটসে কি করব, ব্রিটিশ কাউন্সিলের ফ্রি স্যাম্পল গ্রাফ দেখব এবং ইন্ট্রোডাকশনের ওভারভিউ লিখব। ঠিক আছে, নেক্সট 20 মিনিটসে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট আমরা জানি সবাই, আপনারা অনলাইনে গিয়ে ফোনে যান, কম্পিউটারে যান, কিন্তু ব্রিটিশ কাউন্সিল টাইপ করলে ওদের ওয়েবসাইট পেয়ে যাবেন। ওয়েবসাইটে দেখবেন ওদের ফ্রিতে কিন্তু স্যাম্পল গ্রাফ আছে। স্যাম্পল গ্রাফটা দেখলে কিন্তু কিছু কিছু ইন্ট্রোডাকশন আর ওভারভিউ দেখতে পারবেন। ওভারভিউ দেখে কিন্তু আপনি এখানে আপনার মতো ইন্ট্রোডাকশন এবং সেকেন্ডলি ওভারভিউটা লিখতে পারবেন। খুব কঠিন কিছু হবে না, আপনার দেখতে হবে যে আপনার এখন স্কিলটা কীরকম, যে আপনি এখন কিভাবে লিখছেন ইন্ট্রোডাকশন ওভারভিউটা। খুব হার্ড হচ্ছে ইন্ট্রোডাকশন ও ওভারভিউ, কিন্তু অনেক বেশি হার্ড তা না, কিন্তু এটার উপর টাস্ক 1-এর মার্কস কিন্তু অনেক বেশি ভ্যারি করে। ঠিক আছে, এটার উপর খুবই ডিপেন্ডেন্ট যে আমি ইন্ট্রোডিউস করলাম কিভাবে চার্টটাকে, আমার টাস্ক 1টাকে, এবং ওভারভিউ কি হাইলাইটিং পয়েন্টসটা আমি কি দিচ্ছি। ঠিক আছে, এই দুইটা কিন্তু ভুলবেন না দিতে। এই দুইটা অবশ্যই আপনাদের এই রিসোর্সেস ব্রিটিশ কাউন্সিল থেকে দেখে যাবেন যে কী দেওয়া আছে, ইন্ট্রোডাকশন অ্যান্ড ওভারভিউটা। ঠিক আছে, ইন্ট্রোডাকশন কি হয় এটা একটু আমি শর্টলি বলে দিই। ইন্ট্রোডাকশন, আমার যদি একটা গ্রাফ চার্ট থাকে বা প্রসেস ডায়াগ্রাম থাকে, আমি তখন ওটাকে ফার্স্টলি আইডেন্টিফাই করব। বলেছিলাম না যে চার্টগুলো, আপনাদের শুরুতেই বললাম যে চার্টগুলো কীরকম থাকে, গ্রাফ কীরকম থাকে এবং ডায়াগ্রাম কীরকম থাকে। ঠিক আছে, ডায়াগ্রাম ইউজুয়ালি প্রসেস ডায়াগ্রাম থাকে বা নর্মাল একটা ডায়াগ্রাম থাকতে পারে, একটা ম্যাপও থাকতে পারে, কিংবা একটা চার্ট, একটা গ্রাফ এরকমভাবে থাকতে পারে। ঠিক আছে, এখন আমাদের চিন্তা হবে সব রকমের চার্ট, গ্রাফ। আমি এখন আপনাদেরকে বলছি যে চার্ট গ্রাফগুলোকে কিভাবে চিনবেন। একটু আরেকবার বলছি, ঠিক আছে, এখানে আমি আপনাদেরকে একটা ডেটা দিলাম 40, আরেকটা ডেটা দিলাম, আরেকটা গ্রাফ দেই, এটা তো সবাই জানি। এবং আরেকটা যেটা দিয়েছিলাম এর আগে সেটা দিচ্ছি। আমার এখানে ড্রয়িংটা অত ভালো না, বাট চেষ্টা করছি। ঠিক আছে, আপনারা একটু দেখতে পারেন, এখানে যেমন 3টা চার্ট আছে। ঠিক আছে, 3টা চার্টের এইটা আমরা দেখতে পারি লাইন আছে, লাইন যাচ্ছে। ঠিক আছে, এটাকে কিন্তু লাইন চার্ট বা লাইন গ্রাফ বলে। সোজাসুজি দেখতে পাচ্ছি এখানে ডাইরেক্ট লাইন আছে, সো এটাকে লাইন চার্ট বলতে পারি। এইটা গোল, এটাকে কি বলবো, এটাকে পাই চার্ট বলে। ঠিক আছে, ভাগ ভাগ করে পার্সেন্টেজ দিচ্ছে, এটাকে পাই চার্ট বলবো, এটাকে লাইন চার্ট বলবো। ঠিক আছে, বোঝা গেল। এবং এটাকে কি, এই যে একটু মোটা মোটা করে লাইনগুলাই আছে কিন্তু একটু মোটা মোটা করে, এটাকে কিন্তু বার চার্ট বলবো। ঠিক আছে, বার চার্ট, পাই চার্ট এবং লাইন চার্ট। চার্টগুলো বুঝলাম, চার্টগুলো আইডেন্টিফাই করতে হবে। তো যখন আমি ইন্ট্রোডিউস করব, সো তখন কিন্তু বলবো, আইডেন্টিফাই করব যে এটা কি ধরনের চার্ট আছে। যদি বার চার্ট হয় তখন বলবো যে দ্য বার চার্ট শোন গিভস XYZ ইনফরমেশন। ঠিক আছে, তখন যেন আমি ফার্স্ট লাইনটাই আমি আইডেন্টিফাই করতে পারি কি ধরনের চার্ট আছে। ওকে, যদি ডায়াগ্রাম থাকে বলবেন ডায়াগ্রাম, যদি ম্যাপ থাকে বলবেন ম্যাপ। ফার্স্ট লাইনে ইন্ট্রোডাকশনে আমি লিখব যে আমার চার্ট আছে নাকি ম্যাপ আছে নাকি ডায়াগ্রাম আছে। বোঝা গেল?
ফার্স্ট লাইনটাই একদম রাইটিং টাস্ক 1-এ ইন্ট্রোডাকশনের ফার্স্ট লাইনটাই আইডেন্টিফাই করব যে ভিজুয়াল ডাটাটা কীরকম, ডাটাটা কী ছিল। ফার্স্টে লাইন চার্ট ছিল, তখন ফার্স্টেই লিখব যে লাইন চার্ট ইলাস্ট্রেটস XYZ ইনফরমেশন। ঠিক আছে, XYZ মানে কোনো একটা ইনফরমেশন দিয়েছে, হয়তো পপুলেশন ডেটা দিয়েছে বা অন্য কিছু, এরকম ডেটাটা আমরা এখানে দিব। ইন্ট্রোডাকশনে এটা গেল যে আমি চিনতে পারলাম ভিজুয়াল ডাটাটা কি। ওভারভিউ কি, ওভারভিউ নিয়ে অনেকে একটু চিন্তিত যে ওভারভিউটা আমি কি লিখব, কিভাবে লিখব। সো সেম এখানেও কিন্তু ব্রিটিশ কাউন্সিলে আপনারা কিন্তু স্যাম্পল পেয়ে যাবেন, ওখানে কিন্তু স্যাম্পল থাকবে। তবে এখানে বলে দিচ্ছি যে ওভারভিউটা কি। ওভারভিউতে প্রথমত আপনারা ট্রেন্ডস পাবেন, যে আপওয়ার্ড ট্রেন্ড, ট্রেন্ড পাবেন কিছু। ঠিক আছে, ট্রেন্ড কি, এখানে আপওয়ার্ড ট্রেন্ড কিংবা ডাউনওয়ার্ড ট্রেন্ড যেটাই থাকবে, ডাউনওয়ার্ড ট্রেন্ড। আরেকটা কি হাইলাইট। ওভারভিউতে আমরা কি কি অ্যাড করব, আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড এবং কি হাইলাইট। সো এইটা হচ্ছে কি একটু বুঝতে হবে যে আপওয়ার্ড ট্রেন্ড কি, ডাউনওয়ার্ড ট্রেন্ড কি। একটু সিম্পলি বুঝিয়ে দিই। ঠিক আছে, এখানে আমার একটা চার্ট হলো, চার্টটা যদি এখানে আমি একটা লাইন এখানে আঁকি, ঠিক আছে, এখানে আঁকতে থাকি। সো এটাকে আমি কি বলবো, এই লাইনটা কোথায় যাচ্ছে, আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে না, ওপরের দিকে। সো এখানে হতে পারে ডেটা শো করতে পারে যে প্রফিট হচ্ছে, এখানে কোনো একটা XYZ কোম্পানির প্রফিট হচ্ছে। সো প্রফিট শেয়ারটা দেখাচ্ছে যে এই ইয়ারে, এখানে ফার্স্ট ইয়ার হয়তো 2001, তারপরে 2, 3, 4, এভাবে ইয়ার অনুযায়ী কিন্তু প্রফিটটা আমরা বলতে পারি বেড়ে যাচ্ছে। তখন কি বলবো, এটা আপওয়ার্ড ট্রেন্ডে আছে। ঠিক আছে, যখন দেখছি যে এই লাইনটা উপরের দিকে যাচ্ছে, তখন কিন্তু বলতে পারি আপওয়ার্ড ট্রেন্ডে। আপওয়ার্ড ট্রেন্ডটা বুঝেছি। তাহলে যদি ডাউনওয়ার্ড ট্রেন্ডটা জিজ্ঞেস করি তখন কি হবে, সিম্পল না, একই সিম্পল জিনিস। ডাউনওয়ার্ড ট্রেন্ডটা কি, এই যে ওপরে ছিল, এখান থেকে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ঠিক আছে, 2001-এ ছিল কত, অনেক হাই ছিল, এরপর আস্তে আস্তে কিন্তু ইয়ার ওয়াইজ কমে যাচ্ছে। সো এখানে আমরা বলতে পারি ডাউনওয়ার্ড ট্রেন্ড আছে, ডাউনওয়ার্ড ট্রেন্ডটা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড চলে গেল। এরপর কি হাইলাইট, কি হাইলাইটিং পয়েন্ট দেখতে পারবেন যে কি হাইলাইটিং পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। কি হাইলাইটিং পয়েন্টটা সবাই আমরা বুঝতে পারি, তাও আমি বলে দিচ্ছি, এটা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবেন। দেখবেন যে আপনার ডেটার মধ্যে একটা জিনিস আছে যেটা চোখে পড়বে, মাস্ট, একদম চোখে পড়বে। ফর এক্সাম্পল, এখানে আমার কোম্পানি ABC, ঠিক আছে, কোম্পানি ABC, এগুলো আপনার কিছু ডেটা দিবে, প্রফিট লস এগুলো শেয়ার করবে। ঠিক আছে, এখানে দেখবেন যে একটা লাইন এরকম যাচ্ছে, একটা লাইন এরকম হচ্ছে, একটা লাইন ট্রেন্ডে আপওয়ার্ড ট্রেন্ডে যাচ্ছে, আবার ডাউনওয়ার্ড ট্রেন্ড হলো, আপওয়ার্ড আবার ডাউনওয়ার্ড, একটা লাইন একদম সোজা যাচ্ছে। ঠিক আছে, এই যে এই একটা লাইন সোজা যাচ্ছে, এটা কিন্তু চোখে পড়ছে না, একদম চোখে পড়ছে যে একটা লাইন কিন্তু একদম স্ট্রেইট চলে যাচ্ছে। অন্যান্য লাইনগুলো কিন্তু আপওয়ার্ড ডাউনওয়ার্ড এরকম হচ্ছে, কিন্তু একটা লাইন একদম স্ট্রেইট যাচ্ছে। তখন আমরা বলতে পারি না যে এই লাইনটা কিন্তু একদম চোখে পড়ার মতো, এটা কিন্তু কি হাইলাইটে যাবে, যে ওর যে ট্রেন্ডটা এটা স্টেবল আছে, এটা চোখে পড়ছে, যে আমার চোখে পড়ছে যে এই লাইনটা একদম স্ট্রেট যাচ্ছে, ওর কোনো প্রফিট লস কিন্তু বেশি হচ্ছে না, একদম মেনটেন করছে, স্টেডি হিসেবে যাচ্ছে। ঠিক আছে, তখন কিন্তু চোখে পড়ার মতো, তখন বলতে পারি যে হ্যাঁ,
এইটা আমি কি হাইলাইট হিসেবে ধরতে পারি। সো দেখবেন কিছু কিছু ডেটা একদম চোখে পড়বে, সেগুলো কিন্তু অবশ্যই কি হাইলাইটিং পয়েন্ট থাকে। একটা দুইটার বেশি হয় না, অনেক সময় একটা থাকে, একটা ডেটার মধ্যে টাস্ক 1-এ একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, দুইটার বেশি থাকে না। একদম চোখে পড়ার মতো তো দুইটার বেশি জিনিস পড়ে না। সো এখানে আমি কি হাইলাইটটা বুঝতে পারলাম। ঠিক আছে, আমাদের ওভারভিউর মধ্যে কি কি থাকলো তাহলে? আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, কি হাইলাইটস। ঠিক আছে, বোঝা গেল। আপনারা যখন আইএলটিএস ব্রিটিশ কাউন্সিলে এখানে স্যাম্পল দেখবেন তখন কিন্তু দেখবেন যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ এভাবে আছে। আপনারা আপনাদের মতো করতে পারেন, অবশ্যই প্র্যাকটিস করবেন যে ইন্ট্রোডাকশন, ওভারভিউ এভাবে লিখলে আপনাদের কীরকম সুবিধা হয়। ব্রিটিশ কাউন্সিলের রিসোর্সে কিন্তু স্যাম্পল গ্রাফগুলা এগুলা কিন্তু অবশ্যই করবেন। ঠিক আছে, গো থ্রু করবেন। ফার্স্টে দেখবেন প্রশ্নটা কি আছে, প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন, প্রশ্নটা বুঝতে পারলে তখন প্র্যাকটিস করা শুরু করবেন নেক্সট 20 মিনিটসে। ঠিক আছে, এরপর আমরা চলে যাই নেক্সটটাতে। নেক্সট 30 মিনিটসে কি করবেন, পরের 30 মিনিটে কি করা যায়। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা 30 মিনিটে কি করব? 30 মিনিটে দেখব যে 150 শব্দের ইন্ট্রোডাকশন প্র্যাকটিস। ঠিক আছে, এখানে আমার দেখতে হবে যে 150 শব্দের মধ্যে আমি ইন্ট্রোডাকশন প্র্যাকটিস করব নাকি। যেটা কিন্তু আগেও বলেছি যে ইন্ট্রোডাকশন যখন দেখবেন, ইন্ট্রোডাকশনে কিন্তু খেয়াল করবেন যে ইন্ট্রোটা হয়েছে নাকি ঠিক মতো। প্রশ্নটা বুঝতে পারলে, আইডেন্টিফাই করতে পারলেন চারটা আইডেন্টিফাই করলে কিন্তু আগাতে পারবেন। যেমন ফর এক্সাম্পল বার চার্টের জন্য দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, এই এক্সাম্পলটা বার চার্ট আমরা জানি বার চার্ট কোনটা, মনে আছে? কিছুক্ষণ আগেই দেখিয়েছি। এই যে একটু মোটা মোটা করে বার হিসেবে থাকে, এটাকে কিন্তু বার চার্ট বলে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা বলবো বার চার্ট। ওকে, সো এখানে কি বলছে? দ্য বার চার্ট ইলাস্ট্রেটস, তারপরে ডট ডট, যে অন্যান্য টপিক অনুযায়ী হতে পারে, এটা পপুলেশন বা এনিথিং, যে ডেটাটা দিয়েছে, যে ইনফরমেশনটা আছে। বোঝা গেল? 30 মিনিটস, লাস্ট 30 মিনিটসে আপনারা যা এখানে শিখেছেন প্রথম 30 মিনিটে, সেটা 30 মিনিটসে এখন প্র্যাকটিস করবেন, লেখা শুরু করবেন। ঠিক আছে, এটা গেল আপনাদের ডে 1 প্ল্যান। নেক্সটে চলে যাই, ডে 2 প্ল্যানে কি করবেন। ডে 1-এ কিন্তু বোঝা লাগবে, বুঝতে পারলে কিন্তু আস্তে আস্তে ডে 2-তে খুব দ্রুত আগাতে পারবেন। ওকে, এখন চলে যাই ডে 2-তে, টাস্ক 1-এর বডি এবং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে টাস্ক 1-এ আমি এখন ইন্ট্রোডাকশন হয়ে গেল, ওভারভিউ বুঝলাম, এখন কীভাবে বডি এবং ল্যাঙ্গুয়েজটা ঠিক করব। ডে 2-তে কীরকম সময় নিব? 1.5 ঘন্টার সময় নিব, 1 hour 30 minutes। এর আগে কত ছিল? ডে 1-এ 1 ঘন্টা ছিল, কিন্তু 1 ঘন্টাটা আমরা ভাগ করেছিলাম, এখন 1.5 ঘন্টা ভাগ করব। ঠিক আছে, টাস্ক 1-এ প্রথম 15 মিনিটসে কি করব? কি ভোক্যাবুলারি শিখতে হবে। ঠিক আছে, কিছু কিছু কি ভোক্যাবুলারি একদম শুরুতেই বলেছিলাম না, ভোক্যাবুলারিতে আপনাদের জাজমেন্ট ক্রাইটেরিয়া আছে। সো কিছু কিছু কি ভোক্যাবুলারিজ কিন্তু বুঝতে হবে, জানতে হবে। যেমন এখানে আছে রাইজ শার্পলি, ফ্লাকচুয়েট, পিক অ্যাট, এগুলো ওয়ার্ডগুলো কিন্তু আমাদের যদি জানা থাকে, বুঝতে পারি, তাহলে কিন্তু ইউজ করতে পারবো। সো কি ভোক্যাবুলারি যেগুলো আপনাদের লিস্টটা থাকবে, সেটা নট অনলি গো থ্রু করবেন, বোঝার চেষ্টা করবেন যে আচ্ছা মিনিংটা বুঝতে পারি, এখন ইউজ করব কিভাবে। যে রাইজ শার্পলি, এখানে আস্তে আস্তে কিন্তু বেড়ে যাচ্ছে, হঠাৎ করে যখন বেড়ে যায়, এখানে ডাউনওয়ার্ড ট্রেন্ডে হঠাৎ করে এরকম বেড়ে যায়, তখন কিন্তু রাইজ শার্পলি বলে। ঠিক আছে, তখন আমি এই ওয়ার্ডটা ইউজ করব। ফ্লাকচুয়েটকে কি বলে? কমে বাড়ে এটাকে বলি না ফ্লাকচুয়েট? ফ্লাকচুয়েট হচ্ছে আমাদের চাল ডালের দাম ফ্লাকচুয়েট হচ্ছে, তখন কি বলি? যে কমছে বাড়ছে, এটার কোনো ঠিক নেই। রসুন পেঁয়াজের দাম যে কমছে বাড়ছে, এটা কিন্তু ঠিক নেই, তখন বলি না যে ফ্লাকচুয়েট হয়, উঠছে কমছে বাড়ছে, তখন কিন্তু ফ্লাকচুয়েট ইউজ করি। এই যে এভাবে যদি বলি, এই গেল, এই উপরে গেল, এই নিচে নামলো, এই উপরে গেল, এই ট্রেনটাকে কিন্তু আমরা ফ্লাকচুয়েট ওয়ার্ডটা দিয়ে ইউজ করতে পারি, যে ফ্লাকচুয়েট হচ্ছে, কমছে বাড়ছে।
পিক অ্যাট, পিক কি বুঝি? পিক মানে কিন্তু ওয়ার্ডটার মিনিং হচ্ছে গিয়ে টপ, ঠিক আছে, একদম শীর্ষে। পিক ওয়ার্ডটা একদম শীর্ষে। যদি আমরা ওয়ার্ড মিনিংটা বুঝি তাহলে কিন্তু ইজিলি লিখতে পারবো যে এখানে সেম ওই ডাটাটাই ইউজ করলাম, যে এখানে এভাবে আমি ডেটাটা দিলাম, ঠিক আছে। এখন আমি এখানে 10, 50, 30, 20, 10, ঠিক আছে। এখানে আমি পিক বলবো কোনটা, কোথায় পিক হয়েছে, পিক কোথায়, এই যে 50 পিক না, এই যে একদম শীর্ষে আছে এই নাম্বারটা, তখন কিন্তু বলতে পারি যে পিক হয়েছে এখানে 50-তে। সো পিকড অ্যাট 50, ঠিক আছে। লাইনগুলো অবশ্যই আমরা সুন্দরভাবে লিখবো, যে এখানে যদি আমি দেই যে পপুলেশন, ঠিক আছে, the population peaked at 50 million, ঠিক আছে, in the year 2026, ঠিক আছে। কোনো একটা পপুলেশনের ডেটা দেওয়া আছে, এখানে 50 মিলিয়ন আছে, ঠিক আছে। তখন আমি এখানে লিখতে পারি তাহলে দ্য পপুলেশন পিকড অ্যাট, যেহেতু পাস্ট টেন্সে আছে, ঠিক আছে, অলরেডি ডেটাটা করা হয়েছে দেখেই কিন্তু পাস্ট টেন্সে ইডি বসিয়েছি, ঠিক আছে, পিকড অ্যাট। এখানে আমি কি ভোক্যাবুলারিগুলো অবশ্যই গো থ্রু করবো, যে ভোক্যাবুলারিগুলো প্রথমত বুঝতে পারছি নাকি, লিস্টটা আনবো, লিস্টটা দেখে বুঝতে পারছি নাকি, ওয়ার্ডের মিনিংগুলো বুঝতে পারলে কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ করতে পারবো। এই ওয়ার্ডগুলো কিন্তু টাস্ক 1-এ অবশ্যই ইম্পর্টেন্ট, এসব ওয়ার্ডগুলো মনে রাখার চেষ্টা করবেন। নেক্সটে 30 মিনিটস কী করবো, লাইন গ্রাফ প্র্যাকটিস করব, ঠিক আছে। আইডিপির ওয়েবসাইটে এখন চলে যাবেন, এর আগে ছিল ব্রিটিশ কাউন্সিল, এখন আইডিপির ওয়েবসাইটে যাবেন। আইডিপির ওয়েবসাইটে গিয়ে কিন্তু লাইন গ্রাফ প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। লাইন গ্রাফ কি মনে আছে, জাস্ট শর্টলি একটা রিমাইন্ডার দিয়ে দিই। লাইনের মতো যে গ্রাফগুলো দেখেছি না, ডাইরেক্ট একটা লাইন এখানেই ছিল, আরেকবার বলছি, এটাই কিন্তু ছিল সেম, এটাই কিন্তু লাইন, এগুলাকেও কিন্তু লাইন বলে, একদম চিকন লাইনগুলাকে কিন্তু আমরা লাইন গ্রাফ বলবো, ঠিক আছে। ডাইরেক্ট লাইন এভাবে, এগুলাকে আমরা লাইন গ্রাফ বলবো, ঠিক আছে। এখানে আমরা 30 মিনিটস লাইন গ্রাফ কিন্তু প্র্যাকটিস করব। প্রথমে 15 মিনিটস কি ভোক্যাবুলারিগুলো শিখলাম, ভোক্যাবুলারি লিস্ট আমাদের ডান, ঠিক আছে, ভোক্যাবুলারি লিস্ট দেখে আমরা শিখে ফেললাম। এরপরে কি করলাম, এরপরে 30 মিনিটসটা লাইন গ্রাফ প্র্যাকটিস করব। আইডিপির ওয়েবসাইটে যাব, লাইন গ্রাফগুলো খুঁজে বের করব যে এখানে লাইন হিসেবে আছে, এবং আমরা ওগুলা গো থ্রু করবো, কোয়েশ্চেনগুলো গো থ্রু করে এখন প্র্যাকটিস শুরু করব। 30 মিনিটস আমরা প্র্যাকটিস টাইমটা রাখবো, ঠিক আছে। এখানে গেল 30 মিনিটস আমি লাইন গ্রাফটা প্র্যাকটিস করলাম। এরপর 45 মিনিটস আমার রয়ে গেল, ঠিক আছে। 1.5 ঘন্টা বললাম না, ডে 2-তে আমরা 1.5 ঘন্টা নিব। এরপর 45 মিনিটসে আমরা কি করব, ফুল টাস্ক 1টা করব। 20 মিনিটের টাইম লিমিট রাখবো। টাস্ক 1-এ মনে আছে, টাস্ক 1 টাস্ক 2 কীভাবে আমরা টাইম লিমিট রাখবো, টাস্ক 1 এবং টাস্ক 2 এর টাইম লিমিটের কথা মনে আছে। পুরা রাইটিং মডিউলে আপনারা পাবেন 1 ঘন্টা, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে টাস্ক 1-এর কিন্তু সময় রাখবেন 20 মিনিটস। সো ফুল টাস্ক 1 যখন লিখতে যাবেন আপনাদের সময় টাইম লিমিটটা রাখবেন, একটা ফোন বের করবেন, ফোন বের করে 20 মিনিটস টাইম লিমিট দিবেন, টাইমার দিবেন, ঠিক আছে। টাইমার দিয়ে এখন প্র্যাকটিস করা শুরু করবেন, ঠিক আছে, এবং লেখার পরে সেলফ চেক করবেন, ওকে, ঠিক আছে। এখানে গেল এখন ডে 2। এখন মুভ অন করি ডে 3-তে। টাস্ক 2 প্ল্যানিং, ঠিক আছে। ডে 3-তে এখন আমরা 1 আওয়ার নিয়ে টাস্ক 2 প্ল্যানিং করব। টাস্ক 2 কি, এসে রাইটিং। টাস্ক 1টা আমাদের হয়ে গিয়েছে, এখন টাস্ক 2-তে চলে যাই।
টাস্ক 2 কিন্তু একটু স্লাইটলি ইজিয়ার দেন টাস্ক 1 অনেকেই মনে করে, কারণ আমার ডেটাটা এখন কোনো কিছু করা লাগবে না, জাস্ট আমার কোয়েশ্চেনের আনসারগুলো আমরা সলভ করব। টাস্ক 2তে আমরা প্ল্যানিংটা খুবই ইম্পর্টেন্ট। প্রশ্ন বোঝার পর কিন্তু প্ল্যানিং করতে হবে। সো প্রথম 20 মিনিটে আমি এসে টাইপটা দেখব। এসে টাইপগুলো কী কী থাকতে পারে, অপিনিয়ন বেস থাকতে পারে, ডিসকাস বোথ ভিউজ থাকতে পারে, এগুলো একটু দেখি যে টাস্ক 2তে রাইটিংয়ে টাস্ক 2তে কী কী ধরনের প্রশ্ন থাকতে পারে। ঠিক আছে, এখানে দেওয়া হচ্ছে অপিনিয়ন বেসড, যে ডিসকাস বোথ ভিউজ এবং অপিনিয়ন বেসড যে প্রশ্নগুলো থাকতে পারে। ঠিক আছে, অপিনিয়ন বেসড প্রশ্নগুলা একটু ইজিয়ার, স্টুডেন্টরা ইজিয়ার মনে করে যে হ্যাঁ এখানে তো অলরেডি 2টা স্টেটমেন্ট থাকবে, 2টা স্টেটমেন্টে আমি বোথ ভিউজটা ডিসকাস করে আমি স্টেটমেন্টের সাথে মতামতটা দিব। ঠিক আছে, তখন অপিনিয়ন বেসডটা ইজিয়ার হয়ে যায়। কি এরপর কি থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি থাকে, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসেগুলা। ঠিক আছে, একটা স্টেটমেন্ট দিবে, স্টেটমেন্ট দিয়ে বলবে যে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি উইথ দ্য স্টেটমেন্ট। সো এখানেও কিন্তু আপনার মতামতটা আপনি হয়তো পজিটিভ বা নেগেটিভ, আপনার যেটা মনে হয় যে আপনি কোনটা নিয়ে বেশি লিখতে পারবেন সেটা চুজ করবেন। এটা হলো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি। এরপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এইটাও সিমিলার অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির মতো। ঠিক আছে, যে হোয়াট আর দ্য, আপনাকে টপিক দিবে, টপিক দেওয়ার পর বলবে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অর ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস টপিক। ঠিক আছে, তখন আপনার বুঝতে হবে আপনি কী লিখবেন, অ্যাডভান্টেজেস লিখবেন না ডিসঅ্যাডভান্টেজেস লিখবেন, সেটা বুঝে তারপরে কিন্তু আগাবেন। অনেক সময় অর না দিয়ে অ্যান্ড দিতে পারে, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস টপিক, তখন কি বোথটাই কিন্তু লিখবেন, যে অ্যাডভান্টেজেসও লিখবো ডিসঅ্যাডভান্টেজেসও লিখবো। কীভাবে লিখবেন, প্যারাগ্রাফ, বডি প্যারা 1-এর অ্যাডভান্টেজেস, বডি প্যারাগ্রাফ 2-তে ডিসঅ্যাডভান্টেজেস। খুব কঠিন যে কিছু তা না, অরের জায়গায় অ্যান্ড দিয়ে দিল, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, জাস্ট 2টাই লিখবেন। ঠিক আছে, তাহলেই হলো। এরপরে আরেকটা আছে যেটা দেখেছিলাম আমরা, তাও বলছি, প্রবলেম সলিউশন। প্রবলেম সলিউশন এসেটা একটু সবাই ডিফিকাল্ট মনে করে, যে আমার প্রবলেমও বের করতে হবে আর সলিউশনও বলতে হবে। ঠিক আছে, এটা একটু স্লাইটলি ডিফিকাল্ট হতে পারে, বাট আপনার যদি একটু জানা থাকে যে হ্যাঁ প্রশ্নগুলো কীভাবে আমি আনসার করব, তাহলেই কিন্তু অলমোস্ট 50% আপনি এগিয়ে গেলেন। ঠিক আছে, প্রবলেম সলিউশন যে অনেক কঠিন কিছু তা না, আপনি প্রবলেমগুলো আইডেন্টিফাই করবেন, দেখবেন প্রশ্নে স্টেটমেন্টে কিন্তু হিন্টস দিয়ে দেয় প্রবলেমগুলো কী কী হতে পারে, এবং সলিউশন আপনি রিয়েল লাইফ সলিউশন কিন্তু আপনার নিজের মতো সলিউশন লিখবেন। রাইটিং টাস্ক 2-তে একটা ইজি অ্যাডভান্টেজ, যে আমি কিন্তু আমার মতো লিখতে পারবো। ঠিক আছে, আমার সিনারিও কি বাংলাদেশের সিনারিও। ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আমি এক্সাম্পলগুলো দিতে পারবো, সলিউশনগুলো দিতে পারবো। ঠিক আছে, আমার আশেপাশের জিনিস নিয়ে কিন্তু আমি আনসার করলে খুবই ইজি হয়ে যায়, তখনই ইজিলি আমাদের ব্যান্ড স্কোর কিন্তু 7+ চলে আসে। ওকে, এখানে আমরা ফার্স্ট 20 মিনিটস কী করব, তাহলে এসে টাইপগুলো শিখবো, যে এসে টাইপগুলো কী আছে। প্রথমে অপিনিয়ন বেসগুলো, এখানে সেম আইএলস লিডে চলে যাবেন। ঠিক আছে, আইএলস লিডে এখানে রিসোর্সটা ইউজ করবেন, যে আইএলস রাইটিং টাস্ক 2টা আপনি কীভাবে লিখবেন। রাইটিং টাস্ক 1-এর থেকে দেখবেন রাইটিং টাস্ক 2টা আপনার প্ল্যানিংটা একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ 1-এর মধ্যে কিন্তু একটু আপনার বুঝতে হবে, কিছু কিছু ভোক্যাবুলারি আপনার জানতে হবে, এবং লিমিটেড জিনিস লিখতে হবে। আপনার নিজের ওপিনিয়ন লিখতে পারছেন না তো রাইটিং টাস্ক 1-এ, তাই কিন্তু একটু লিমিটেড হয়ে যাচ্ছে। বাট এটা কিন্তু সলিউশন কিসে চলে আসে, টাস্ক 2-তে। টাস্ক 2-তে আপনি নিজের মতো কিন্তু লিখতে পারবেন, আপনার নিজের ওপিনিয়নগুলো দিতে পারছেন। সো টাস্ক 2-তে একটু ইজিয়ার হয়ে যাচ্ছে। সো ফার্স্ট 20 মিনিটস গেল। ঠিক আছে, 20 মিনিটস আমি এসে টাইপগুলো দেখলাম, এখানে অপিনিয়ন বেসড এই রিসোর্স থেকে আমি দেখে আসলাম। এরপর কি নেক্সট 20 মিনিটসে ব্রেইনস্টর্ম করব। ঠিক আছে, নেক্সট 20 মিনিটসে ব্রেইনস্টর্ম করার মানে কি, যে আমি যে আইডিয়াগুলো লিখবো বডি 1 এবং বডি 2 প্যারাগ্রাফে, ওখানে আমি কি কি আইডিয়াস দিব, অ্যাডভান্টেজ হোক, ডিসঅ্যাডভান্টেজ, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, প্রবলেম সলিউশন, একটু হালকা কিন্তু ব্রেইনস্টর্ম করা লাগে, যে আসলে কি লিখবো, কি লিখতে চাই। ঠিক আছে, যেমন আমি যদি আমার প্রবলেম সলিউশন এয়ার পলিউশনের
এক্সাম্পলটা মনে আছে একদম শুরুতে, যারা যারা আছেন তারা কিন্তু মনে করতে পারবেন যে প্রথমে এয়ার পলিউশন নিয়ে একটা সেন্টেন্স লিখেছিলাম, এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর সিটিস, ঠিক আছে, ফর অল সিটিস, এটা লিখেছিলাম। এটা তার মানে কি প্রবলেম সলিউশন প্রশ্ন ছিল, তাই না? হোয়াট আর দ্য রিজনস ফর দিস অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান বি প্রোভাইডেড। সো আমি কিন্তু এখানে সিমিলারলি 20 মিনিটে এই কোয়েশ্চেনটা আমার ব্রেইনস্টর্ম করতে হবে যে প্রবলেম কি, সলিউশন কি, ঠিক আছে? প্রবলেম অনেক ধরনেরই প্রবলেম হতে পারে, যে বায়ু দূষণে আমি যে ট্রাভেল করছি, ট্রাভেলের সময় কিন্তু আমার হেলথ হ্যাজার্ডটা খুব ইম্পর্টেন্ট। এয়ার পলিউশন, আমি রাস্তায় যাতায়াত করছি, বাসে ট্রাভেল করছি, গাড়িতে, রিক্সায় ট্রাভেল করছি, তখন কিন্তু এটা আমাদের গায়ে মুখে চলে যাচ্ছে না, হেলথের জন্য একটা সমস্যা, এটা একটা প্রবলেম বলতে পারি। ওই প্রবলেমের সলিউশনটাই এভাবে কিন্তু আমার ব্রেইনস্টর্ম করে বের করতে হবে যে সলিউশনটা কি বলতে পারি। যে সলিউশন হতে পারে একটু সোলার এনার্জি, বা আমাদের নিজেরই একটু সাধারণ জ্ঞান থাকতে হবে যে হ্যাঁ আমাদের নিজের এনভায়রনমেন্টটা প্রোটেক্ট করতে হবে, ঠিক আছে? এইভাবেই কিন্তু কিছু কিছু ব্রেইনস্টর্ম করে আমরা এসব প্রম্পট আনসারগুলো বের করব, ঠিক আছে? বোঝা গেল? অনেক যে ওয়াও আনসার লাগবে তা না, আপনি ব্রেইনস্টর্ম করে আপনার নিজের মতো যে আনসারটা প্রম্পটলি চলে আসবে, একদম সাথে সাথে চলে আসবে, তখনই কিন্তু আনসারগুলো পাবেন। প্রথমে সলিউশনটা একটু পার্সোনাল দেখবেন, প্রবলেমগুলোও পার্সোনাল হলে সলিউশনটাও পার্সোনাল চলে আসে। প্রবলেমটা কি বললাম না যে আমি যে যাতায়াত করি বাসে, সিএনজিতে, অনেক বায়ু দূষণ, অনেক পলিউশন, তাই না? এয়ারে এত পলিউশন, এত ধোঁয়া, এগুলোর কি আমরা সবাই মাস্ক পরে থাকি, এটা খুবই হিউজ একটা প্রবলেম। সলিউশন বললাম কি আমাদের নিজেরই কিন্তু এখানে দেখতে হবে যে কীভাবে আমরা একটু মেনটেন করি, আমাদের এনভায়রনমেন্টটা কীভাবে পলিউট করি, ঠিক আছে? এটা একটু আমাদের সাধারণ থাকতে পারে। সো দুইটা প্রম্পট এখানে বের হবে, এখানে 20 মিনিটসে আমার ব্রেইনস্টর্মিংয়ের টাইমটা গেল। ওকে, এরপর লাস্ট 20 মিনিটসে কী করব, আউটলাইনটা লিখবো, ঠিক আছে? আউটলাইন লিখে ইন্ট্রোডাকশন, বডি 1-2 দিয়ে কনক্লুশন লিখবো, যেটা একদম শুরুতে কিন্তু বলেছিলাম যে আউটলাইনটা লিখবো কি, ইন্ট্রোডাকশন, বডি 1-2 কনক্লুশন, এটা যেটা আমরা জানি টাস্ক 2-এ থাকে। ওকে, এইটা জাস্ট বুঝলেই কিন্তু ডান। এটা আগেও কিন্তু বলেছিলাম আউটলাইনটা কি, ইন্ট্রো, বডি 1-2 এবং কনক্লুশন। ওকে, দ্যাট ইজ এখানেই আমার ডে 3 চলে গেল। ওকে, ডে 3 প্ল্যানিংটা একটু আপনার ইজিয়ার। এরপর নেক্সটটাতে চলে যাই, ডে 4-এ কী হবে। ডে 4টাও যে অনেক কঠিন কিছু তা না, বাট আপনার এভরিডে কিন্তু মেনটেন করতে হবে। ওকে, এখন আমরা ডে 4-এ চলে গেলাম, ঠিক আছে? ডে 4-এ আমরা ফুল এসে প্র্যাকটিস করব। ডে 4-এর জন্য টাইম কি নিব, 2 ঘন্টা। এর আগে ছিল 1.5 ঘন্টা, এখন 1 ঘন্টা ছিল, এখন 2 ঘন্টা নিব, ঠিক আছে? 2 ঘন্টায় আমরা ভাগ করব 40 মিনিটস এবং 20 মিনিটস, লাস্টে কী রাখবো, 1 আওয়ারটা রেখে দিব। ফার্স্টে 40 মিনিটসে কী করব, ডে 4-এ খেয়াল রাখবেন ফুল এসে কিন্তু প্র্যাকটিস করছি। সো ফুল এসে প্র্যাকটিসে ফার্স্ট 40 মিনিটসে টাস্ক 2 ফুল এসেটা লিখব। টাস্ক 1 কত মিনিটস, 20 মিনিটস। সো টাস্ক 2-এ কত মিনিট রয়ে যায়, 40 মিনিটস। 40 মিনিটসটা পুরাটাই আমি টাস্ক 2-এর জন্য রেখে দিব, ঠিক আছে? এখানে টাস্ক 2-এ হতে পারে আপনি টাইমার রাখতে পারেন, ফোনে ঘড়ি অন টাইমার করে তারপরে কিন্তু দেখতে পারেন যে হ্যাঁ আপনার 40 মিনিটসে আপনি কীভাবে লিখলেন, কতটুকু লিখতে পারলেন, ঠিক আছে? ফার্স্ট 40 মিনিটস বোঝা গেল যে টাস্ক 2 ফুল এসেটা লিখব, ঠিক আছে? যে কোনো ধরনের এসে হতে পারে, ফুল এসেটা লিখব, এখানে টাইমার দিব। সেকেন্ডলি এখন 40 মিনিটস চলে গেল, এরপর 20 মিনিটসে টাস্ক 1-এ আমি কুইক প্র্যাকটিস করব, ঠিক আছে? তাড়াতাড়ি করে আমি প্র্যাকটিস করব টাস্ক 1টা, ঠিক আছে? টাস্ক 1 মনে আছে, টাস্ক 1 কিন্তু 20 মিনিটসই টাইম নেওয়া হয়। সো একটা কোয়েশ্চেন ওপেন করবেন টাস্ক 1-এ, যে কোনো ব্রিটিশ কাউন্সিলের হতে পারে, আইডিপির হতে পারে, টাস্ক 1 বা আইএলটিএস লিজের হতে পারে, ওখান থেকে আপনি টাস্ক 1-এর একটা প্রশ্ন নিয়ে টাস্ক 1 প্র্যাকটিস করবেন। 20 মিনিটসই রাখবেন শুধু, ঠিক আছে? এখানে 20 মিনিটস গেল। এরপর লাস্টে 60 মিনিটস কি হবে, 60 মিনিটসে আমরা এর আগের যে কাজগুলো করেছি, দেখেছিলাম, সেগুলো একটু রিভিউ করব, ঠিক আছে? এখানে ডে 4টা কিন্তু একটু ইজিয়ার। ডে 4-এ শুধু লেখালেখি করবেন, ঠিক আছে? আগে যা জানা ছিল সব হয়ে গেছে ডে 3-তে, এখন জাস্ট আমরা ডে 4-এ ফুল প্র্যাকটিস মোডে থাকবো। 40 মিনিটসে টাস্ক 2 লিখলাম, 20 মিনিটসে টাস্ক 1, এবং লাস্টে 1 ঘন্টা কি এর আগের যা যা পড়েছি ওগুলো রিভিউ করব, ঠিক আছে? এটা গেল আমাদের 60 মিনিটস। এটা গেল ডে 4। খুব সিম্পল, ডে 4 শুধু প্র্যাকটিস করবেন। ওকে, এরপর চলে যাই
ডে 5-এ, ঠিক আছে? ডে 5 কি? ডে 5 হচ্ছে কি ভোক্যাবুলারি অ্যান্ড গ্রামার বুস্ট, ঠিক আছে? ডে 5টাও এভাবে ভাগ করেছি 1.5 ঘন্টা অনুযায়ী, 30 মিনিটস সব কটার জন্য, ঠিক আছে? ভোক্যাবুলারি এবং গ্রামার বলেছিলাম এটা কিন্তু জাজমেন্ট ক্রাইটেরিয়া আছে, যে কারণে এগুলো আমরা একটু প্র্যাকটিস করব। সো প্রথম 30 মিনিটসে কমপ্লেক্স সেন্টেন্স প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে আমরা ম্যাক্সিমামে কিন্তু সিম্পল সেন্টেন্স ইউজ করি। সিম্পল সেন্টেন্স কি? সিম্পল সেন্টেন্স যে আই লাইক টি, ঠিক আছে? সিম্পল সেন্টেন্স এভাবে আমি জাস্ট একটা লাইন লিখলাম, আই লাইক টি, আই লাইক কফি, I don't like milk tea, ঠিক আছে? এটা লিখলাম, এখানে জাস্ট এই লাইনটা দেই তাহলে ইজিয়ার হবে। এই দুটা লাইন লিখলাম, আই লাইক টি, আই ডোন্ট লাইক মিল্ক টি, দুইটা সিম্পল সেন্টেন্সই কিন্তু লিখেছি। সেটাকে কিভাবে আমি কমপ্লেক্স করব? কমপ্লেক্স করার জন্য আমার কি ইউজ করতে হবে? কিছু কিছু ওয়ার্ডস ইউজ করতে হবে, অলদো, নট অনলি, বাট অলসো, ঠিক আছে? এখানে কি কি ওয়ার্ডস আছে কমপ্লেক্স সেন্টেন্সের জন্য? অলদো, নট অনলি, বাট অলসো। এখানে আমি কি ইউজ করতে পারি তাহলে? এখানে লিখতে পারি সিম্পলি, তাহলে সিম্পলি লেখা যায় যে অলদো, কি লিখতে পারি? অলদো I like tea, I avoid milk tea, ঠিক আছে? এখানে আমি অলদো ওয়ার্ডটা ইউজ করে প্রথমত লিখলাম যে আই লাইক টি, ঠিক আছে? এই সেন্টেন্সটা এখানে দিলাম। তারপরে আই ডোন্ট লাইক মিল্ক টি, ঠিক আছে? এইটা আমার একটু লিখতে হবে আরেকভাবে। সো এখানে কমা দিয়ে বললাম আই অ্যাভয়েড মিল্ক টি। সো চা খাই কিন্তু দুধ চা খাই না, ঠিক আছে? এটাই কিন্তু আমি লিখব। সিম্পল সেন্টেন্স দুইটা না লিখে আমি এভাবে একসাথে একটা কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম, ঠিক আছে? বোঝা গেল? খুব ইজি। ফার্স্ট 30 মিনিটস এভাবে আমরা একটু এই কমপ্লেক্স সেন্টেন্সগুলো লেখার চেষ্টা করব, ঠিক আছে? সব দুইটা দুইটা করে সিম্পল সেন্টেন্স লিখবেন, তারপর এটাকে কমপ্লেক্সে পরিণত করবেন, কিংবা কম্পাউন্ডও হতে পারে। ওকে, এরপর 30 মিনিটস আমি চলে যাই টপিক ভোক্যাবুলারি, ঠিক আছে? এনভায়রনমেন্ট, এডুকেশন। এনভায়রনমেন্ট অ্যান্ড এডুকেশন নিয়ে ভোক্যাবুলারি যা যা লিস্ট আছে সেগুলো আমরা ওপেন করব। ওপেন করে এই ভোক্যাবুলারিগুলো বোঝার চেষ্টা করব, চেনার চেষ্টা করব। অনেক ভোক্যাবুলারি থাকবে যেটা আমরা চিনতে পারি না। যেমন আমি দেখেছি অনেকে এনভায়রনমেন্টের মধ্যে চলে গেলে এই যে সোলার পাওয়ার, সোলার এনার্জি, সোলার প্যানেল, সোলার এনার্জি হলেও সোলার প্যানেল কি এটা জানে না, ঠিক আছে? এটা জাস্ট একটু একবার দেখে যাবেন যে সোলার প্যানেল কি। সোলার কি? সূর্যের এনার্জি, সূর্যের শক্তি। এখানে প্যানেলটাই সেম একটা প্যানেলের মতো থাকে, ঠিক আছে? ওইটাই কিন্তু বোঝাচ্ছে একটা সারফেস লেভেলটাই কিন্তু বোঝাচ্ছে কীভাবে সোলার এনার্জি নেওয়া হয়, ওটাই কিন্তু সোলার প্যানেল। এমন না যে খুব কঠিন জিনিস, আপনারা এগুলো কিন্তু গুগল করেন বা যাই করেন সবই কিন্তু ইন্টারনেটে পেয়ে যাবেন। আমরা এখন সব কিছুই ভোক্যাবুলারি চিনতে না পারলে কিন্তু ইন্টারনেটে লিখে দিলেই পেয়ে যাই। সো এনভায়রনমেন্ট একটা, আরেকটা এডুকেশন। এই ভোক্যাবুলারিগুলো কিন্তু অবশ্যই গো থ্রু করবেন। ব্রিটিশ কাউন্সিলে ওদের ভোক্যাবুলারি লিস্ট আছে, এগুলো সব ডাউনলোড করে গো থ্রু করবেন। ওকে, তাহলে কিন্তু আপনার জন্য একটু ইজিয়ার হবে। এই টপিকগুলো যখন আসবে তখন যেন হিমশিম না খেয়ে যান। এই টপিকগুলো কোথায় আসে? রাইটিং টাস্ক 2-তে। রাইটিং টাস্ক 2-তে এগুলো আসলে আপনারা যেন লিখতে পারেন অনেক কিছু। এই ভোক্যাবুলারিগুলো বুঝে এই ভোক্যাবুলারিগুলো ইউজ করতে পারেন। কোয়েশ্চেনে না আসলেও নিজে নিজে লিখতে পারবেন না, ওটাই চেষ্টা করবেন। এখানে গেল 30 মিনিটস ভোক্যাবুলারি বোঝার, টপিক বোঝার। এরপর 30 মিনিটস কি করবেন? একটা ফুল টাস্ক 2 লিখবেন, ঠিক আছে? লাস্টে 30 মিনিটস কিন্তু টাস্ক 2
মনে আছে 40 মিনিটস বলেছিলাম, এখন কিন্তু 30 মিনিটস নেবেন, আর একটু সময় কমিয়ে তারপরে এখন প্র্যাকটিস করবেন রাইটিং টাস্ক 2টা। ওকে, অনেক কঠিন হবে তা না, আপনি 10 মিনিটস কম পাচ্ছেন, কিন্তু এটা আপনার জন্যই ভালো যে একটু নিজেকে প্রেশারে রাখলেন। ঠিক আছে, এক্সাম হলে কীরকম কী প্রেশার থাকতে পারে এটা কিন্তু জানা নেই, সো নিজেকে একটু 10 মিনিটস কম দিয়েই কিন্তু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা গেল ডে 5। ডে 5 আমরা এখন দেখলাম। নেক্সটে চলে যাই ডে 6। ডে 6-এ এখন আমরা একটু মিক্সড প্র্যাকটিস করব এবং টাইমিংটা দেখব। ঠিক আছে, ডে 6 খুবই ইম্পর্টেন্ট। ডে 6-এ কী আছে, 2 ঘন্টা সময় নিব। সো প্রথম 1 ঘন্টা কী করব, প্রথম 1 ঘন্টা খুবই সিম্পল, যে আমরা ফুল রাইটিং টাস্ক মডিউলটা দেখব, যে টাস্ক 1 এবং টাস্ক 2টা 1 ঘন্টায় আমরা শেষ করতে পারছি নাকি। এখানে 60 মিনিটস টাইমার নেবেন, ফোনে অন করবেন, 60 মিনিটসের টাইমারটা থাকবে, সেভাবেই কিন্তু আপনারা ফুল একদম মক টেস্টটা নেবেন টাস্ক 1 এবং টাস্ক 2-এর। দেখবেন যে আপনারা কীরকম সময় কতটুকু লিখতে পারছেন। ঠিক আছে, এখানে 1 আওয়ার গেল, 1 আওয়ারে ফুল রাইটিং টাস্ক 1 টাস্ক 2 রাইটিং মডিউলটা গেল। নেক্সট 1 ঘন্টায় কী করবেন, এখানে যা যা লিখেছিলেন টাস্ক 1 টাস্ক 2-এ, এখানে আপনারা যা যা ভুলগুলা খুঁজে পেয়েছেন সেই ভুলগুলা ঠিক করার চেষ্টা করবেন। ভুল কি কি হতে পারে, সবচেয়ে কমন ভুল কিন্তু স্পেলিং। ঠিক আছে, স্পেলিং মিস্টেক্স সবচেয়ে বেশি হয়, স্পেলিং মিস্টেক্স, গ্রামার মিস্টেক্স, এগুলা ভুল বের করবেন এবং এই ভুলগুলো আবার কি করবেন, রিরাইট করবেন। স্পেলিং যা যা ভুল হয়েছে সেগুলো বের করে সেগুলো আরেকবার রিরাইট করবেন এবং গ্রামার চেক দিবেন, যে গ্রামারে কি কি ভুল হয়েছে সেগুলো আরেকবার লিখবেন। কমপ্লেক্স সেন্টেন্স ঠিক মতো লিখেছেন, একটা সিম্পল সেন্টেন্স লিখেছেন নাকি, এগুলো কিন্তু চেক করবেন। ঠিক আছে, ডে 6টা একটু সিম্পল, ডে 6-এও ফুল প্র্যাকটিস থাকবে। সো ডে 6-এ তেমন প্রবলেম হবে না। টাইমিংটা হচ্ছে কি 1 ঘন্টা প্র্যাকটিস করব, 1 ঘন্টা যা যা ভুল হয়েছে সেগুলো ঠিক করব। ঠিক আছে, সময়টা ফুলি প্র্যাকটিসে চলে যাচ্ছে। এটা গেল ডে 6। ডে 6 পর্যন্ত হয়েছে। এরপর মুভ অন করি যে লাস্ট ডেটাতে কি করব। ডে 7-এ আমি কি করব, ডে 7-এ আমি এখন পুরাটা রিভিউ করব এবং ঠিকমতো পলিশ করব। রিভিউ অ্যান্ড পলিশ 1 ঘন্টা সময় নিব। ঠিক আছে, এখন আসলো একদম 7th ডেতে। 7th ডেতে আধা ঘন্টার মধ্যে 30 মিনিটসে সব কিছু রিভিউ করব। কি সব কিছু, লাস্ট 6 ডেজে যা যা করেছেন সেগুলো রিভিউ করবেন। ঠিক আছে, যে ফার্স্ট অফ অল আমরা সব কয়টা জাজমেন্ট ক্রাইটেরিয়া বুঝেছি, টাস্ক 1 টাস্ক 2 কীভাবে লিখবো, স্ট্রাকচার ওয়াইজ সব কিছু বোঝা হয়েছে এবং লিখতে পেরেছি। এবং লাস্ট 30 মিনিটস কী করব, ব্যান্ড 7 চেকলিস্ট অ্যাপ্লাই করব। ঠিক আছে, হতে পারে আপনাদের ব্যান্ড এখন 5-6-এ আছে, দেখবেন ব্যান্ড 7-এ কী কী আপনার রিকোয়ারমেন্টস মাস্ট। ঠিক আছে, হতে পারে স্পেলিং, ভোক্যাবুলারি, এগুলো কিন্তু মাস্ট। প্রথমত মাস্ট যে টাস্ক রেসপন্স, টাস্ক অ্যাচিভমেন্ট, যে আমি স্ট্রাকচার ওয়াইজ লিখেছি নাকি। এরপর আমি দেখব যে আমার স্পেলিং কারেক্ট, গ্রামার কারেক্ট, এগুলো ঠিক আছে না। এবং লাস্টে কি আছে, কোহেরেন্স ছিল। কোহেরেন্সের কথা মনে আছে, যে আমি সেন্টেন্সগুলা প্রপারলি লিখছি নাকি, রেলেভেন্সি আছে নাকি। একটা সেন্টেন্স আরেকটা অন্য ওপিনিয়নের কোনো একটা সেন্টেন্স আমি একটার মধ্যে দিয়ে দিলাম, সে কোনো রেলেভেন্সি নেই, জানা নেই কেন দিলাম, তাও দিয়ে দিলাম। মনে আছে এয়ার পলিউশনের মধ্যে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড দিলাম, এটার কোনো কানেকশন নেই এয়ার পলিউশনের সাথে, ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য এটা দিয়ে দেয়। এটা করবেন না, এটাতে মার্কস চলে যাবে। সো এখানে ডে 7টা খুবই সিম্পল রাখবেন, একটু সময় নিয়ে করবেন, যে ফার্স্ট 30 মিনিটসে সব রিভিউ করবেন এবং লাস্ট 30 মিনিটসে ব্যান্ড 7 চেকলিস্টটা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখানে গেল ডে 7। ডে 7 আমার কমপ্লিট, 7 ডেজ আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, 7 ডেজ কমপ্লিট হলো। এখন আমি সেলফ চেকলিস্টটা একটু দেখব, যে সেলফ চেকলিস্ট কি, টাস্ক রেসপন্স সব পয়েন্ট কভার হয়েছে নাকি। ঠিক আছে, টাস্ক রেসপন্স মনে আছে, এটার মধ্যে আপনাদের মার্কস আছে। এরপর কি, কোহেরেন্স আছে, যে প্যারাগ্রাফগুলো লজিক্যাল হয়েছে নাকি, একটার পর আরেকটা আপনি লিখেছেন, যেটা বলেছিলাম যে রাইস ইজ আ স্টেপল ফুড, এটা এয়ার পলিউশনে দিলেন কোনো মানে হয় না। সো মিনিংফুল হতে হবে, রেলেভেন্স থাকতে হবে। এরপর লেক্সিক্যাল রিসোর্স 7+ ভোক্যাবুলারি আপনার অবশ্যই মেনটেন করতে হবে। জাস্ট নট ওকে না লিখে ব্যাড, হার্মফুল, ঠিক আছে, নট গুড না লিখে
হার্মফুল লিখবেন, ঠিক আছে? এসব ভোকাবুলারি অবশ্যই ইউজ করবেন, আপনার 7+ যেন ব্যান্ড স্কোর চলে আসে। ওকে, এরপর গ্রামারের কথা বলেছিলাম যে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করার চেষ্টা করবেন, সিম্পল লিখবেন না যে আই লাইক টি, আই ডোন্ট লাইক মিল্ক টি, অলদো আই লাইক টি বাট আই অ্যাভয়েড মিল্ক টি, ঠিক আছে? এভাবে কমপ্লেক্স সেন্টেন্স অবশ্যই করবেন। লাস্টে কি ওয়ার্ড কাউন্টের কথা মনে আছে যে ইররেলেভেন্ট সেন্টেন্স কখন ইউজ করি? ওয়ার্ড কাউন্ট বাড়ানোর জন্য। বাট এটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন যে আপনার ওয়ার্ড কাউন্ট রেলেভেন্সি অনুযায়ী আছে। 150 ওয়ার্ড টাস্ক 1-এর জন্য, টাস্ক 2-এর জন্য কত? 250 ওয়ার্ডস, ঠিক আছে? টাস্ক 1-এ অবশ্যই 150 ওয়ার্ডস লিখতে হবে মিনিমাম, বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু কম হলে কিন্তু মার্কস কাটা যাবে, পেনাল্টি। টাস্ক 2-এ সেম, আপনি 150 ওয়ার্ডস লিখবেন অবশ্যই, 150-র কম হলে কিন্তু মার্কস কাটা যাবে। 250 টাস্ক 2-এ 250-র কম হলে মার্কস কাটা যাবে, 250-র বেশি হলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা অবশ্যই ওয়ার্ড কাউন্টটা অবশ্যই খেয়াল রাখবেন। ফ্রি রিসোর্সেস কোথায় পাবেন? যেগুলোর নাম বলেছিলাম স্লাইডগুলোর মধ্যে সেগুলোই আছে। ব্রিটিশ কাউন্সিলের এখানে ওয়েবসাইটটা আছে, এখানে ফ্রি টেস্টও পেয়ে যাবেন। এখানে সব কয়টা আপনার রিসোর্স যা যা লাগবে, আইএলস লিস্ট যেটা বলেছিলাম, রাইটিং টাস্ক 1 টাস্ক 2 দুইটাই দেখবেন। এখানে টিপস অ্যান্ড স্যাম্পলস আছে সিমিলার। আইডিপিতেও আপনারা যে প্র্যাকটিস করবেন, আইডিপির অফিসিয়াল ওয়েবসাইটে এখানেও কিন্তু অনেক প্র্যাকটিস মডিউল পাবেন। ইউটিউবেও আছে আইএলস রাইন এবং ফাস্ট ট্র্যাক আইএলস, এগুলোও কিন্তু গো থ্রু করবেন। এগুলোর ইউটিউব আপনারা দেখবেন, এগুলো একটু আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স, রাইটিং মডিউলে যা যা আছে এগুলো আপনাদেরকে সিম্পলি বুঝিয়ে দিবে, ঠিক আছে? এগুলো ফ্রি রিসোর্সেসগুলো অবশ্যই অ্যাডভান্টেজ নেবেন। আজকের পর্যন্ত এতটুকুই হলো। আমরা 7 দিন প্রিপারেশন নিব রিসোর্সেসগুলো এবং কিভাবে আমার রাইটিং মডিউলটা ব্যান্ড স্কোর 7-এ চলে যায়, এটাই আজকে দেখেছি। সো আমাদের কি করতে হবে? প্রিপারেশনটা ফুল প্রিপারেশন নিব, আমরা দেখব যে এখন ব্যান্ড স্কোর যদি 5-6 থাকে কীভাবে ব্যান্ড স্কোর 7 নিয়ে যাব। সো আশা করি আপনারা সবাই এটা দেখেছেন এবং প্র্যাকটিস করা শুরু করেছেন। আজকে থেকেই বা কালকে থেকেই ডে 1 থেকে শুরু করে ফেলেন। সো আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো থাকবেন।